হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলা ডিফেন্স একাডেমি। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজ আমরা আলোচনা করব ভারতীয় সংবিধান থেকে। তো সামনেই ডাব্লিউবিপি এক্সাম, তার উপর ভিত্তি করে যে আমরা ক্লাসগুলো শুরু করেছি, ঠিক আছে, সেই ক্লাসগুলোর মধ্যে আজ আমরা আলোচনা করব গণপরিষদ সম্পর্কে। এটা কিন্তু ক্লাস 3 একটি ক্লাস, ঠিক আছে। এর আগে অলরেডি দুটো ক্লাস হয়ে গেছে। সেকেন্ড ক্লাসে আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব গণপরিষদ থেকে। এই গণপরিষদ থেকে আমরা ডেসক্রিপটিভ আলোচনা করব, সঙ্গে এমসিইউ কিন্তু আলোচনা করব, ঠিক আছে। তো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্লাসটি, তোমরা স্কিপ না করে পুরোপুরি দেখবে। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করি। তো আমার যে রুটিন রয়েছে তোমাদের ডাব্লিউবি পুলিশের জন্য, যে রুটিনটা, সেই রুটিনটা অনুযায়ী দেখো, আজ শুক্রবার, তাই তো? শুক্রবার মানেই আমার ক্লাস কিন্তু থাকে সকাল 9টায়, ঠিক আছে। সকাল 9টায় শুক্রবার দিন আমার ক্লাস থাকে। তোমরা গতকাল অর্থাৎ বৃহস্পতিবার অর্থনীতির ক্লাস সকাল 9টায় পেয়েছিলে। আজ শুক্রবার, আজ কিন্তু তোমাদের পলিটি ক্লাস এখন হচ্ছে সকাল 9টা এখন বাজে, তাই তো? তাহলে এই রুটিন অনুযায়ী ক্লাসগুলো করবে, তাহলে তোমরা দেখবে যে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু তোমাদেরকে ফোকাস করা হচ্ছে। প্রত্যেকটা সাবজেক্ট তোমাদেরকে পরীক্ষার অনেক আগেই তোমাদের কিন্তু সিলেবাসটা কমপ্লিট করে দেওয়া হবে, ঠিক আছে। তো চলো ক্লাসটা দেখে নাও। গণপরিষদ, এই গণপরিষদ জিনিসটা কি? ভারতীয় গণপরিষদ কর্তৃক ভারতীয় সংবিধান রচিত হয়েছিল। ভারতের যে গণপরিষদ, সেই গণপরিষদটাই কিন্তু ভারতের সংবিধানটাকে রচনা করেছিল, ঠিক আছে। গণপরিষদ হলো এমন একটি সংস্থা যা দেশের জনগণের প্রতিনিধিদের নিয়ে সংবিধান রচনা করে। এটা একটা সংস্থা, গণপরিষদ একটা সংস্থা যেটা জনগণের প্রতিনিধি। এবার প্রত্যেকজনকে তো আর ডাকা সম্ভব নয় যে ভাই আসো আমরা একটা সংবিধান রচনা করি। এজন্য জনগণের মধ্যে থেকে, জনগণের সবার মধ্যে থেকে একজনকে, বা 10 লক্ষ বলো 1 লক্ষ বলো, তাদের মধ্যে থেকে একজন প্রতিনিধিকে ডাকা হয়। এই প্রতিনিধিরা মিলেই কিন্তু এই সংবিধান রচনার কাজে নিযুক্ত হয়। 1946 সালে নভেম্বর মাসে গণপরিষদ গঠিত হয়। 1946 সালে তাহলে নভেম্বর মাসে গণপরিষদ গঠিত হয় ভারতের সংবিধান রচনার উদ্দেশ্যে। গণপরিষদ গঠনের ইতিহাস। গণপরিষদের দাবি সর্বপ্রথম জাতীয় কংগ্রেস 1906 স্বরাজ্য প্রস্তাবে তোলা হয়। প্রথম যে গণপরিষদ গঠন করতে হবে, ভারতে একটা সংবিধান দরকার আছে, যে সংবিধান ভারতের বিভিন্ন নিয়ম নীতি নির্ধারণ করবে, সেই কথা কিন্তু প্রথম তুলে ধরা হয়েছিল এই জাতীয় কংগ্রেসে 1906 সালে। এটা কিন্তু কি কোন একটা পার্টি বা কোন একটা দল সাপেক্ষে কিন্তু এটা তুলে ধরা হয়। এরপর দেখো, ভারতের সংবিধানের রচনার জন্য 1934 সালে গণপরিষদের প্রয়োজনীয়তার কথা সর্বপ্রথম বলেন কমিউনিস্ট আন্দোলনের পথপ্রদর্শক এম.এন. রায়। এবার এই যে ভারতের সংবিধান রচনার জন্য 1934 সালে তাহলে গণপরিষদ প্রয়োজনীয়তার কথা প্রথম ব্যক্তি সাপেক্ষে বলেন কে? এই এম.এন. রায়। সে কিন্তু কি কমিউনিস্ট আন্দোলনের পথপ্রদর্শক ছিলেন এম.এন. রায়, অর্থাৎ মানবেন্দ্রনাথ রায়। তিনি কিন্তু ব্যক্তি সাপেক্ষে প্রথম একটা গণপরিষদের দাবি বা গণপরিষদ গঠনের দাবি প্রথম কিন্তু তোলেন। আচ্ছা, এরপর দেখো, জাতীয় কংগ্রেসের গণপরিষদ সম্পর্কে ভাবনাটি আইনসম্মতভাবে 1935 সালে গৃহীত হয়। এবার জাতীয় কংগ্রেস কি করে? এই গণপরিষদ সম্পর্কে যে ভাবনাটা, সেটা কিন্তু আইনতভাবে কিন্তু 1935 সালে কিন্তু গৃহীত হয়। সেই দাবি গ্রহণ করা হয় 1940 সালের অগাস্ট মাসে। আর তারপর গ্রহণ করার পরে 1946 সালের নাগাদ কিন্তু ওই গণপরিষদটা গঠিত হয়, ঠিক আছে। তাহলে 1935 সালে গৃহীত হলো, 40 সালে সেটা অগাস্ট মাসে সেটা কি হলো, দাবি গ্রহণ করা হলো। আবার সেই গণপরিষদ গঠন করতে হতো 1946 সাল। তাহলে ভাবো কতটা মানে লং সেই প্রসেসটা। 1942 সালে ক্রিপস প্রস্তাবে ব্রিটিশ সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভারতীয়রা যাতে ভারতের সংবিধান তৈরি করতে পারে এবং গণপরিষদ গঠন করা যায় সেই ব্যাপারে আশ্বাস এবং নিশ্চয়তা দেয়। 1942 সালে ক্রিপস যে প্রস্তাব ছিল, সেই প্রস্তাবে ব্রিটিশ সরকার তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আশ্বাস দেয় যে ভারতীয়রা যাতে
সংবিধান রচনা করতে পারে বা নিজেদের আইন কানুন নিজেরা তৈরি করতে পারে। এই জন্য কিন্তু এই ব্রিটিশ ক্রিপস প্রস্তাবের পর ব্রিটিশ সরকার কিন্তু এরা প্রাধান্যতা দিয়েছিল। গণপরিষদ গঠন করা যায় সে ব্যাপারে আশ্বাস এবং নিশ্চয়তা দেয়। ক্যাবিনেট মিশন পরিকল্পনা 1946-এর অধীন গঠিত হয় গণপরিষদ। আমরা অলরেডি দেখলাম গণপরিষদ গঠিত হয়েছিল 1946 সালে। সেটা কিন্তু ক্যাবিনেট মিশন পরিকল্পনা 1946-এর অধীন কিন্তু এই গণপরিষদটা গঠন করা হয়েছিল। গণপরিষদের প্রতীক ছিল হাতি, ঠিক আছে, স্যাম্বল। অনেক পরীক্ষাতে দিয়ে দেয় যে গণপরিষদের প্রতীক কি ছিল, ঠিক আছে। সেই গণপরিষদের প্রতীক কিন্তু কি ছিল, হাতি ছিল। এরপর গণপরিষদের প্রথম বা প্রধান খসড়াবিদ ছিলেন সুরেন্দ্রনাথ মুখার্জি, ঠিক আছে। গণপরিষদ তাহলে প্রধান খসড়াবিদ তিনি কিন্তু ছিলেন সুরেন্দ্রনাথ মুখার্জি, ঠিক আছে। দেখো এরপর 1946 জুলাই মাসে গণপরিষদ গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হলে, তাহলে 1946 সালে গণপরিষদ গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়, অর্থাৎ ভোট হয় কে গণপরিষদে প্রতিনিধিত্ব করবে বা কারা করবে, সেই জন্য ভোট নেওয়া হয়। প্রাথমিকভাবে গণপরিষদের সদস্য সংখ্যা ছিল 389 জন, অর্থাৎ প্রথম দিকে একদম ভোটের পরেই বা নির্বাচনের পরেই সেখানে কিন্তু 389 জন কিন্তু সদস্য ছিল, ঠিক আছে। এবার এই 389 জনের মধ্যে কি আছে, এই 389 জনের মধ্যে আছে নির্বাচিত, আছে মনোনীত, ঠিক আছে। এবার এই যে নির্বাচিত আর মনোনীতর মধ্যে, ঠিক আছে, নির্বাচিত আর মনোনীতর মধ্যে দেখো নির্বাচিত আর এখানে মনোনীত, তাই তো। দেখো নির্বাচিত ব্রিটিশ শাসিত 11টি প্রদেশ থেকে 292 জন, আর মনোনীত 97 জন। এবার এই যে 292, এই 292 জনের মধ্যে দেখো মুসলমান সম্প্রদায় ছিল 78 জন, শিখ সম্প্রদায় ছিল 4 জন, সাধারণ হিন্দু অর্থাৎ 210 জন। তাহলে এই হলো টোটাল 292 জন, ঠিক আছে। এই 292 জন তাহলে নির্বাচিত। এবার মনোনীত দেশীয় রাজ্য থেকে 93 জন, চিফ কমিশনার শাসিত প্রদেশ থেকে 4 জন, টোটাল 97 জন। যদি প্রশ্ন আসে যে মুসলমান সম্প্রদায় থেকে কতজন ছিল গণপরিষদের 389 জন সদস্যের মধ্যে, তখন তোমরা বলবে অবশ্যই 78 জন। শিখ সম্প্রদায় থেকে 4 জন, সাধারণ হিন্দু 210 জন। যদি প্রশ্ন আসে মনোনীত সদস্য কতগুলো, তখন কিন্তু এই 93 জন বলবে না, তখন বলবে 97 জন, তাই তো। সব মিলে যদি বলে নির্বাচিত সদস্য কতজন, 292 জন। এখান থেকে বেশ কিছু প্রশ্ন কিন্তু তোমরা পেলে, ঠিক আছে। অবশ্যই এটাকে স্ক্রিনশট করে রাখবে। নেক্সট দেখো গণপরিষদের প্রথম অধিবেশন 1946 সালের 9 ডিসেম্বর নতুন দিল্লি শহরের কনস্টিটিউশন হলে অনুষ্ঠিত হয়। এবার প্রথম অধিবেশন, প্রথম মিটিং, প্রথম সভা যেটাই বলো না কেন, সেটা কিন্তু 1946 সালের 9 ডিসেম্বর নতুন দিল্লি শহরের কনস্টিটিউশন হলে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল, কনস্টিটিউশন হল। এই অধিবেশনে মুসলিম লীগের অনুপস্থিতিতে সর্বমোট 299 জন সদস্য নিয়ে গণপরিষদের সভার কাজ শুরু হয়। মুসলিম লীগ। এবার আমাদের প্রাথমিক অবস্থাতে ছিল কতজন, 389 জন। তারপর কি হয়, 389 জনের মধ্যে মুসলিম লীগ সদস্যর অনুপস্থিতিতে, তারা উপস্থিত থাকে না, অনুপস্থিতিতে কিন্তু গণপরিষদের সভার কাজ শুরু হয়। প্রথম সভায় সভাপতিত্ব করেছিলেন সচিদানন্দ সিনহা। সে কি অস্থায়ী সভাপতি রূপে। প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন, সচিদানন্দ সিনহা। তিনি কিন্তু প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন, সচিদানন্দ সিনহা। 1946 সালের 11 ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদকে স্থায়ী সভাপতি রূপে নির্বাচিত করা হয়। অর্থাৎ রাজেন্দ্র প্রসাদের আগে কেউ কিন্তু গণপরিষদের সভাপতি নির্বাচন হয়নি। এই যে সচিদানন্দ সিনহা, তিনি কিন্তু অস্থায়ী সভাপতি ছিলেন। 1946 সালে 11 ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদকে স্থায়ী সভাপতি রূপে নির্বাচিত করা হয়, ঠিক আছে। 1946 সালের ভারতের সংবিধান প্রণয়নের সময় সংসদীয় সাংবিধানিক উপদেষ্টা হিসেবে বি এন রাও নিযুক্ত হয়। এবার এই 1946 সালেই আবার
ভারতের সংবিধান প্রণয়নের সময়, যখন সংবিধানটা প্রণয়ন করা হচ্ছিল সেই সময় কিন্তু সংসদীয় সাংবিধানিক উপদেষ্টা হিসাবে বি.এন. রাও কিন্তু নিযুক্ত হন। ঠিক আছে, বি.এন. রাও। নেক্সট দেখো, 1946 সালের 29 আগস্ট গণপরিষদ কর্তৃক খসড়া কমিটি গঠিত হয়, যেটা ড্রাফটিং কমিটি। এটা কবে হয়? 1946 সালের 29 আগস্ট, তাহলে গণপরিষদ কর্তৃক কি হয়? গণপরিষদ কর্তৃক খসড়া কমিটি গঠিত হয়, যারা গণপরিষদের খসড়াটি কিন্তু তৈরি করে। এই সময় গণপরিষদ কর্তৃক 13টি কমিটি গঠিত হয়েছিল, যারা বিভিন্নভাবে সংবিধান তৈরির ব্যাপারে সহায়তা করে। এই যে 1946 সালের 29 আগস্টের পর গণপরিষদ কর্তৃক বা গণপরিষদের দ্বারাই 13টা কমিটি গঠিত হয়েছিল, ঠিক আছে, যারা কিনা বিভিন্নভাবে সংবিধান তৈরির ব্যাপারে কিন্তু সাহায্য করেন। 1946 সালের 26শে নভেম্বর দিনটিকে সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। ঠিক আছে, মনে রাখবে এই দিনটিকে তাহলে সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। 1950 সালের 24শে জানুয়ারি গণপরিষদের জাতীয় স্তোত্র অর্থাৎ ন্যাশনাল অ্যানথেম, জনগণ মন এবং জাতীয় গান বন্দে মাতরম গ্রহণ করা হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1950 সালে তাহলে 24শে জানুয়ারি দুটাকেই নেওয়া হয়েছিল। প্রথম ছিল জাতীয় স্তোত্র, যেটা ন্যাশনাল অ্যানথেম, জনগণ মন, এবং জাতীয় গান সেটা কিন্তু বন্দে মাতরম গ্রহণ করা হয়েছিল। ভারতীয় গণপরিষদ সর্বশেষ অধিবেশন হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। সর্বশেষ অধিবেশন এটাই হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। ঠিক আছে, এবার এই যে অধিবেশনটা, সর্বশেষ অধিবেশনটা হলো 1950 সালের 26শে জানুয়ারি। এরপর থেকে সংবিধান কার্যকরী হয়ে গেল, তাই তো? তারপরে সংবিধান কার্যকরী হয়ে যায়। এই ছিল তোমাদের গণপরিষদ থেকে শর্ট নোটস, জাস্ট ডেসক্রিপটিভ বোঝানো হলো। এবার তোমাদের এখান থেকে কিছু এমসিকিউ প্রশ্ন করানো হবে, যেগুলো প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এসছে, সেই রকমটা প্রশ্ন তোমাদের করানো হবে। সঙ্গে সঙ্গে অ্যান্সারও কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হবে, তাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো চলো প্রথম প্রশ্নটা দেখে নিই আমরা। ভারতীয় সংবিধান রচনা করেছিল, এই ক্লাসের পর আশা করা যায় আর তোমাদের এই প্রশ্নের অ্যান্সার বলে দিতে হবে না। অপশন এতে লোকসভা, বি রাজ্যসভা, সি গণপরিষদ, ডি বি.আর. আম্বেদকর। তাহলে ভারতীয় সংবিধান রচনা করেছিলেন কে? ভারতীয় সংবিধান রচনা করেছিলেন গণপরিষদ। ঠিক আছে, অবশ্যই তোমরা এই বি.আর. আম্বেদকরের সঙ্গে গুলিয়ে যাবে না। ঠিক আছে, মনে রাখবে এটা কিন্তু হবে গণপরিষদ হবে, যে ভারতীয় সংবিধান রচনা করেছিল গণপরিষদ। নেক্সট দেখো, মুসলিম লীগের সদস্যগণ সদস্যপদ প্রত্যাহার করে নেওয়ার পর গণপরিষদের সদস্য সংখ্যা কত হয়েছিল? আমি জাস্ট কিছুক্ষণ আগে বলে দিলাম, 299 জন, 329 জন, 331 জন, নাকি অপশন ডি 359 জন। টোটাল সদস্য সংখ্যা কত ছিল? 389 জন ছিল। এবার যখন মুসলিম লীগ তাদের সদস্য সংখ্যা প্রত্যাহার করে নিল, তখন সদস্য কত হলো? 299 হয়ে গেল, তাই তো? যখন মুসলিম লীগ তাদের সদস্যগণ প্রত্যাহার করে নিল, সদস্যদের প্রত্যাহার করে নিল, তখন কিন্তু 299 জন সদস্য সংখ্যা কিন্তু হয়েছিল। নেক্সট দেখো, কোন সংগঠন সর্বপ্রথম ভারতবর্ষের সংবিধান রচনার উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠনের দাবি জানায়? সংগঠনের কথা বলা রয়েছে, ঠিক আছে। অপশন এ ভারতীয় জাতীয় কংগ্রেস, বি হিন্দু মহাসভা, সি স্বরাজ্য পার্টি, ডি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। তাহলে কোন সংগঠন সর্বপ্রথম ভারতবর্ষের সংবিধান রচনার উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠনের দাবি তোলেন বা দাবি জানায়? অ্যান্সার হবে অপশন সি স্বরাজ্য পার্টি বা স্বরাজ্য দল। স্বরাজ্য দল কিন্তু সর্বপ্রথম এই ভারতবর্ষের সংবিধান রচনার উদ্দেশ্যে একটি গণপরিষদের দাবি জানায়। ব্যক্তি সাপেক্ষে যদি এটা হতো তাহলে হতো এম.এন. রায় অর্থাৎ মানবেন্দ্রনাথ রায়। এই প্রশ্নটাও তোমাদের আছে, কিছুক্ষণ পরেই তোমরা দেখতে পাবে। কি পদ্ধতিতে গণপরিষদের সিদ্ধান্ত গ্রহণ করা হতো? সিদ্ধান্ত কোন পদ্ধতির কথা জানতে চাওয়া হয়েছে। অপশন এ সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে, অপশন বি 2/3 সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে, অপশন সি সর্বসম্মতিক্রমে,
ডি উপযুক্ত সবকটি পদ্ধতির মাধ্যমে। তাহলে এই যে গণপরিষদের যখন যদি কোনো সিদ্ধান্ত না হতো, তা সেই সিদ্ধান্তটা কিসের মাধ্যমে না হতো বা কিভাবে না হতো, তাহলে এটা কিন্তু অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি, সর্বসম্মতিক্রমে। অর্থাৎ সবার যদি সম্মতি থাকতো তবেই একটা আইন কিন্তু পাশ হতো, তবেই সেটা গণপরিষদ সিদ্ধান্ত গ্রহণ করতো সেই আইনটা সম্পর্কে। ঠিক আছে, নিম্নলিখিত রাজনৈতিক দলগুলির মধ্যে কোনটি গণপরিষদ গঠনে অংশগ্রহণ করেনি? ভালো করে দেখো, এই যে দলগুলো রয়েছে এই দলগুলোর মধ্যে কোনটি গণপরিষদ গঠনে অংশগ্রহণ করেনি এটাই জানতে চাওয়া হয়েছে। অপশন এতে দেখো রয়েছে মুসলিম লীগ, বিতে রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস, সিতে রয়েছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, আর ডিতে রয়েছে ভারতীয় জনতা পার্টি। তাহলে কোন দলটি গণপরিষদ গঠনে অংশগ্রহণ করেননি? এটার অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। তারা কিন্তু এই গণপরিষদ গঠনে কিন্তু কোনো রকম অংশগ্রহণ করেননি। নেক্সট দেখো, নিচের কোনটির ফলশ্রুতি হিসাবে গঠিত হয়েছিল গণপরিষদ? মানে এই যে চারটা কারণ দেওয়া রয়েছে, চারটার কোনটার জন্য গণপরিষদ গঠিত হয়েছে? ক্যাবিনেট মিশন পরিকল্পনা 1946, ভারতীয় স্বাধীনতা আইন 1947, ভারতীয় শাসন আইন 1935, নাকি অপশন ডি উপরের কোনোটি সঠিক নয়? তাহলে নিচের কোনটির ফলশ্রুতি হিসেবে গঠিত হয়েছিল গণপরিষদ? এটা অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ক্যাবিনেট মিশন পরিকল্পনা 1946-এর অধীন কিন্তু গঠিত হয়েছিল গণপরিষদ। আমরা কিছুক্ষণ আগেই সেটা দেখলাম, তাই তো? নেক্সট দেখো, কবে গণপরিষদ গঠনের দাবি প্রথম উত্থাপিত হয়েছিল বা উদিত হয়েছিল, যেটাই বলো না কেন, দাবি তোলা হয়েছিল? 1922 সালে, 1923 সালে, 1924 সালে, নাকি 1925 সালে? তাহলে এটা অ্যান্সার হবে অপশন বি, 1923 সালে। এখানে যদি 1906 থাকতো তাহলে কিন্তু 1906 হতো, কারণ সেই সময়টায় কি হয়েছিল, স্বরাজ্য দল প্রথম তুলেছিল। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? এটা আর বলার প্রয়োজন মনে হয় না, তাই না? এটা অবশ্যই 389 জন কিন্তু ছিল। নেক্সট প্রশ্ন দেখো, গণপরিষদের দেশীয় রাজ্যগুলির প্রতিনিধির সংখ্যা কত ছিল? এবার ওই যে আমি যে লাস্ট যে তোমাদেরকে দেখালাম সেখান থেকে প্রশ্নগুলো দেখবে। ঠিক আছে, এটা দেখো, এই যে লিস্টটা, এই হলো সেই লিস্ট। এটার থেকে দেখবে তোমরা কতগুলো প্রশ্ন কমন পাও। ঠিক আছে, প্রচুর প্রশ্ন এখান থেকে প্রশ্ন কমন পাবো তোমরা। জাস্ট এবার তোমরা প্রশ্নটাতে ফিরে যাই আমরা। ঠিক আছে, গণপরিষদের দেশীয় রাজ্যগুলির প্রতিনিধির সংখ্যা ছিল কত? ছিল 93, বি 543, সি 389, ডি 420। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ 93। গণপরিষদের দেশীয় রাজ্যগুলির প্রতিনিধির সংখ্যা ছিল 93, অর্থাৎ 93 জন। নেক্সট দেখো, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অর্থাৎ প্রথম মিটিংটা, প্রথম সভাটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ কলকাতাতে, বি দিল্লিতে, সি হায়দ্রাবাদে, ডি মুম্বাইতে। গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দিল্লিতে। গণপরিষদের প্রথম অধিবেশন দিল্লিতে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট দেখো, ভারতীয় গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতা হিসেবে নিযুক্ত হন কে? সাংবিধানিক পরামর্শদাতা। অপশন এতে রয়েছে বি এন রাও, বিতে রয়েছে বি আর আম্বেদকর, সিতে রয়েছে কে সি নিয়োগী, আর ডিতে রয়েছে এম এন রায়। তাহলে ভারতীয় গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতা হিসেবে নিযুক্ত হন কে? সাংবিধানিক পরামর্শদাতা হিসেবে নিযুক্ত হন বি এন রাও। ঠিক আছে, তিনি ভারতীয় সংবিধানের সাংবিধানিক পরামর্শদাতা। ভারতীয় গণপরিষদ মুসলমানদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কত ছিল? ওই আবার আগের যে পেজটা দেখালাম সেটা। 78 জন, 85 জন, 90 জন, নাকি 93 জন? কতজন ছিল মুসলিমদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কত ছিল? তাহলে এর অ্যান্সার হবে অপশন এ 78 জন। মুসলিমদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ছিল 78 জন। নেক্সট দেখো, গণপরিষদের সভাপতি কে ছিলেন? সভাপতি, এবার প্রথম অস্থায়ী সভাপতি হলে সচ্চিদানন্দ সিনহা ছিলেন। ঠিক আছে, এখানে কিন্তু সভাপতির কথা বলা রয়েছে।
মতিলাল নেহেরু, হরেন্দ্র কুমার বসু, বি আর আম্বেদকর নাকি অপশন ডি বি এন রাও? তাহলে অ্যান্সার হবে অপশন বি হরেন্দ্র কুমার বসু, গণপরিষদের সভাপতি। এটা সহ সভাপতি হবে, হ্যাঁ প্রশ্নটা ভুল আছে, সহ সভাপতি প্রশ্নটা ভুল আছে। এটা গণপরিষদের সহ সভাপতি কে ছিলেন? মতিলাল নেহেরু, হরেন্দ্র কুমার বসু, বি আর আম্বেদকর আর বি এন রাও। এটা কিন্তু অপশন হবে, অপশন বি হবে হরেন্দ্র কুমার বসু। তিনি কিন্তু গণপরিষদের সহ সভাপতি ছিলেন। এটা সভাপতি না, সহ সভাপতি, ঠিক আছে। নেক্সট দেখো, ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্থায়ী সভাপতি রূপে কত সালে নির্বাচিত হয়েছিলেন? কত সালে রাজেন্দ্র প্রসাদ একজন স্থায়ী সভাপতি হয়েছিলেন সেটা জানতে চাওয়া হয়েছে। দেখো, অপশন এ আছে 1943 সালে, বি আছে 1946 সালে, সি আছে 1949 সালে আর ডি আছে 1950 সালে। তাহলে রাজেন্দ্র প্রসাদ স্থায়ী সভাপতি রূপে কত সালে নির্বাচিত হয়েছিলেন? এর অ্যান্সার হয়ে যাবে অপশন সি 1949 সালে। ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্থায়ী সভাপতি রূপে কিন্তু আত্মপ্রকাশ করেছিলেন বা নির্বাচিত হয়েছিলেন। নেক্সট প্রশ্ন, গণপরিষদের প্রতীক কি ছিল? আমি বললাম কিছুক্ষণ আগেই, জাস্ট কিছুক্ষণ আগেই বললাম, বাঘ, বি ক্যাঙ্গারু, সি হাতি, ডি সিংহ। তাহলে অ্যান্সার হবে অপশন সি হাতি। গণপরিষদের প্রতীক ছিল বা স্যাম্বল ছিল হাতি। নেক্সট প্রশ্ন, গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেছিলেন কে? প্রথম সভায় সভাপতিত্ব করেছিলেন কে? সে কিন্তু কোথাও বলা নাই যে সেটা অস্থায়ী না স্থায়ী, ঠিক আছে, খালি জাস্ট বলা রয়েছে প্রথম সভায় সভাপতিত্ব করেছিলেন কে। অপশন এ বি এন রাও, বি বি আর আম্বেদকর, সি সচ্চিদানন্দ সিনহা, ডি হরেন্দ্র কুমার বসু। তার অ্যান্সার হয়ে যাবে অপশন সি সচ্চিদানন্দ সিনহা। তিনি কিন্তু গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেছিলেন অ্যাজ এ কি অস্থায়ী সভাপতি হিসেবে, ঠিক আছে। কে গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন? প্রবীণতম সদস্য, ঠিক আছে, কে ছিলেন? অপশন এ সচ্চিদানন্দ সিনহা, বি হরেন্দ্র কুমার বসু, সি বি আর আম্বেদকর, ডি সনাতন রেড্ডি। কে ছিলেন এই গণপরিষদের প্রবীণতম সদস্য? অ্যান্সার হবে অপশন এ সচ্চিদানন্দ সিনহা কিন্তু গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, গণপরিষদে কবে ভারতের জাতীয় পতাকা গৃহীত হয়? জাতীয় পতাকা কবে গৃহীত হয়? অপশন এ 1930 সালে, বি 1945 সালে, সি 1947 সালে নাকি অপশন ডি 1950 সালে। তাহলে গণপরিষদে কবে ভারতের জাতীয় পতাকা গৃহীত হয়? এটা অ্যান্সার হবে গণপরিষদে 1947 সালে কিন্তু ভারতের জাতীয় পতাকা গৃহীত হয়েছিল, ঠিক আছে। নেক্সট দেখো, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে গণপরিষদের সদস্য ছিলেন না? ছিলেন না, ভালো করে দেখবে, কারণ ছিলেন তো তিনজন, একজন ছিলেন না। তোমাদের একটা এই নাটাকে যদি আমি না ধরি, তাহলে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে গণপরিষদের সদস্য ছিলেন, তাহলেই কিন্তু তোমাদের কনফিউজড হয়ে যাবে। অপশন এ মহাত্মা গান্ধী, বি বল্লভভাই প্যাটেল, সি কে এম মুন্সি, ডি জে বি কৃপালিনী। তাহলে এর অ্যান্সার হবে অপশন এ মহাত্মা গান্ধী। তিনি কিন্তু এই ব্যক্তিদের মধ্যে গণপরিষদের সদস্য কিন্তু ছিলেন না, এই চারজনের মধ্যে তিনি কিন্তু ছিলেন না গণপরিষদের সদস্য হিসেবে। নেক্সট প্রশ্ন, আজকে এটাই শেষ প্রশ্ন, গণপরিষদের সর্বশেষ অধিবেশন হয়েছিল কত সালে? 1949 সালের 26শে নভেম্বর, 1948 সালের 26শে অগাস্ট, 1946 সালের 15ই অগাস্ট নাকি অপশন ডি 1950 সালের 26শে জানুয়ারি। তাহলে অ্যান্সার হবে অপশন ডি 1950 সালের 26শে জানুয়ারি কিন্তু গণপরিষদের সর্বশেষ অধিবেশন হয়েছিল। তো এই ছিল আজকে আমাদের গণপরিষদের ডেসক্রিপটিভ প্লাস এমসিকিউ ক্লাস। তোমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন সম্পর্কে কোনো রকম জিজ্ঞাসা থাকে তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। আর ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধব যারা ডাব্লিউবির প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে অবশ্যই পৌঁছে দিবে, যাতে কম সময় সেরা প্রস্তুতি তারাও নিতে পারে। আর কম সময় সেরা প্রস্তুতি মানেই বাংলা ডিফেন্স একাডেমি, তাই তো? তো তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি পাশে থাকবে। আর তোমাকেও ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।